হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে আমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 এর জন্য প্রথম ক্লাস প্রোভাইড করতে চলেছি। তবে তার আগে তোমরা দেখে নাও তোমাদের ফার্স্ট টার্মের সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টার গুলো রয়েছে। দেখো, তোমাদের টেক্সট বইয়ে দেওয়াই হয়েছে যে তোমাদের 3টে চ্যাপ্টার ফার্স্ট টার্মের মধ্যে রয়েছে। 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে দেখো পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে দেখো আমাদের চারপাশের ঘটনা সমূহ। আর 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। যার মধ্যে দেখো প্রথম যে চ্যাপ্টার সেখানে এমসিকিউ থাকে কিন্তু একটি। ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন ভিএসএ সেটা তোমাদের একটা দেওয়া থাকে। শর্ট আনসার টাইপ কোশ্চেন 2 মার্কসের সেটা একটা দেওয়া থাকে। কেমন? তাহলে প্রথম চ্যাপ্টার থেকে দেখো একটা 2 নম্বরের একটা ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকে এবং এমসিকিউ এখানে দেখো এমসিকিউ দুটো থাকে। তাহলে টোটাল 5 মার্কসের কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টার থেকে আসছে, এটা 5 মার্কস। এরপরে নেক্সট দেখো 2 নম্বর যে চ্যাপ্টার সেখানে দেখো এমসিকিউ আছে দুটো, তাহলে দুটোর জন্য আসছে 2 মার্কস। এরপরে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনে চলে যাব। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটা আসে, তার জন্য 1 নম্বর। আর শর্ট আনসার টাইপ কোশ্চেনও আসে একটা, তার জন্য 2 নম্বর। তাহলে এখানেও দেখো 5 নম্বর আসে। এবং 3 নম্বর যে চ্যাপ্টার সেখানেও কিন্তু একই প্যাটার্ন, এখানেও এমসিকিউ দুটো, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন একটা, আর এসএ শর্ট আনসার টাইপ কোশ্চেন 2 মার্কসের প্রশ্ন সেটাও কিন্তু একটা আসে। এখান থেকেও কিন্তু 5 মার্কসের কোশ্চেন হয়। তার মানে তোমাদের ফার্স্ট টার্মে দেখো টোটাল 3-5-15 নম্বরের পরীক্ষা কিন্তু হয়। তাহলে চলো আমাদের আজকে প্রথম ক্লাসে আমরা যেটা প্রথম চ্যাপ্টার দেওয়া হয়েছে সেই চ্যাপ্টার থেকে বিষয়বস্তুগুলো ভালো মতো ভাবে পরপর বুঝে নেব। এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার, তার জন্য প্রথম দিকে যে পোর্শনগুলো রয়েছে সেগুলো যেহেতু বেশিরভাগই তোমাদের জানা, শুধুমাত্র থরলি একটু দেখে নেব। দেখো, আমরা এবং অন্যান্য প্রাণীরা নির্ভর করি গাছেদের ওপর। সেরকম দেখো আমাদের পরিবার এবং সমাজের মধ্যে আমরা জানি যে আমাদের পরিবারের মধ্যেও কিন্তু দেখা যায় যে প্রতিদিনের রান্না করার জন্য বা ছোট ভাই বোনকে দেখাশোনা করার জন্য নানা কাজের জন্য কিন্তু পরিবারের নানা মানুষের কিন্তু সাহায্য নিতে হয়। আবার দেখো কোনো কাজ কিন্তু পরিবারের লোকজন দিয়ে হয় না, যেমন সাইকেল যদি খারাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সমাজের অন্য লোকের কিন্তু সাহায্য নিতে হয়। পরিবারের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু চিকিৎসকের সাহায্য নিতে হয়। তোমাদের যখন স্কুল ড্রেস তৈরি করা হয় বা অন্য কোনো পোশাক তৈরি করার জন্য দর্জি সাহায্য নিতে হয়। ফল, শাকসবজি যা কিছু তুমি পাও সবগুলো কিন্তু কৃষকের উৎপাদিত ফসল, তার জন্য কৃষকের কাছ থেকে আমরা পাই। এরকম সমাজের নানা মানুষের উপর কিন্তু আমরা বিভিন্ন কাজের জন্য নির্ভরশীল হয়ে থাকি। এরপরে নেক্সট দেখো, মানুষ যেমন পরিবারের বিভিন্ন সদস্যের উপর নানা কাজের জন্য নির্ভর করে, সেরকম দেখলাম সমাজের নানা মানুষের উপর বিভিন্ন কাজে মানুষ ডিপেন্ডেন্ট বিভিন্ন কাজের জন্য। যেমন দেখলাম শিক্ষার জন্য আমরা দেখি যে শিক্ষকের উপর কিন্তু নির্ভরশীল হতে হয়। তোমরা যারা পড়াশোনা করছো, স্কুল টিচারের কাছে পড়াশোনা করছো বা ইউটিউবে পড়াশোনা করছো বা প্রাইভেট টিউটরের কাছে পড়াশোনা করছো, যাই হোক শিক্ষক এবং অধ্যাপক যারা রয়েছেন তাদের কাছে তোমরা কিন্তু পড়াশোনা করো, আর তারা তোমাদের মূল্যবোধ, নীতিবোধ এই সমস্ত জিনিসগুলো কিন্তু গড়ে তোলে। তাহলে শিক্ষার জন্য আমরা শিক্ষক, অধ্যাপক এই সমস্ত মানুষজনের কাছে আমরা নির্ভরশীল হয়ে থাকি। চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য, দর্জির কাছে পোশাক তৈরির জন্য, কৃষকের কাছে ফল, মূল, শাকসবজি এগুলোর জন্য আমরা নির্ভরশীল হয়ে থাকি। একই রকম ভাবে দেখো মানুষ কিন্তু গাছের ওপরেও কিন্তু নির্ভরশীল। মানুষ কিন্তু বিভিন্ন জিনিস গাছ থেকে পেয়ে থাকে, যেমন এখানে চাল, আটা, আরো অনেক খাবার কিন্তু মানুষ গাছ থেকে পায়। ঘর বাড়ি তৈরি করার জন্য কি কি উপাদান পায় একবার তোমরা রেফারেন্স বই থেকে দেখে নাও, এখান থেকে আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, খাবারের জন্য তোমরা অনেক খাবারের নাম লিখতে পারবে, যেমন এখানে দেওয়া হয়েছে চাল, আটা, শাকসবজি, ফল। যা কিছু শাকসবজি দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমরা গাছ থেকেই পাই। সমস্ত ফল, দানা শস্য, ধান, গম সবগুলো কিন্তু আমরা গাছ থেকে পাই। ঘরবাড়ি তৈরি করার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো দেখো, যেমন ঘরের ফার্নিচার গুলো রয়েছে, খাট রয়েছে, টেবিল রয়েছে। স্কুলের মধ্যেও দেখো চেয়ার, টেবিল, বেঞ্চ এগুলো সবগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি, আর কাঠটা আমরা গাছ থেকে পাই। এছাড়া মাদুর, হাত পাখা, চটের থলে এগুলো সবগুলো তৈরি করতে কিন্তু গাছের সাহায্য নিতে হয়। জামা কাপড় তৈরি করার জন্য দেখো কার্পাস বা তুলো গাছ থেকে আমরা যে তুলো পাই সেখান থেকে তন্তু নিয়ে সেখান থেকে কিন্তু জামা কাপড় তৈরি হয়। এছাড়া শন, পাট এখান থেকেও কিন্তু জামা কাপড়ের জন্য আমরা তন্তু পাই। এরপরে অন্যান্য জিনিসের জন্য দেখো ওষুধের জন্য কুইনাইন, রেসার পিন,
এগুলো রং তৈরি করার জন্য যে উপাদান, এছাড়া রবার, গদ, আঠা, রজন, এগুলো কিন্তু গাছ থেকে আমরা পাই। তাহলে গাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু পেয়ে থাকি। এছাড়া মশলা আমরা লিখতে পারবো, তুমি চাইলে মশলাও লিখতে পারো, লবঙ্গ, হিং, এই সমস্ত মশলাগুলো কিন্তু আমরা গাছ থেকে পাই। যেমন মানুষ গাছের উপর নির্ভরশীল, সেরকম অন্যান্য প্রাণীরা কি গাছের উপর নির্ভরশীল? হ্যাঁ, তারাও কিন্তু গাছের উপর নির্ভরশীল। যেমন দেখো, টিয়া পাখি, কাঠবিড়ালি, এরা কিন্তু গাছের ফল খায়, তাহলে গাছের খাবারের জন্য এরা কিন্তু গাছের উপর নির্ভরশীল। শুঁয়োপোকা, এরা গাছের পাতা খায়। চড়ুই, পায়রা, এরা কি করে? দানা শস্য বা বীজ খায়। প্রজাপতি, মৌমাছি ফুলের মধু বা মকরন্দ এরা এগুলো কিন্তু খায়। তাহলে খাবারের জন্য অন্যান্য প্রাণীরাও কিন্তু গাছের উপর নির্ভরশীল। বাসা তৈরি করার জন্য দেখো, কাঠবিড়ালি, বেজি, এগুলো গাছের খোটরে বাসা বাঁধে। টিয়া পাখি গাছের খোটরে বসবাস করে। আবার কিছু কিছু পাখি আমরা দেখতে পাই যারা বাসা তৈরি করে, যেমন বাবুই, এরা তাল গাছে বাসা তৈরি করে। চড়ুই, কাক, শকুন প্রভৃতি গাছের ডালে বাসা তৈরি করে। পিঁপড়ে আবার গাছের পাতায় বাসা বাঁধে। তাহলে বাসা তৈরি করার জন্য গাছের উপর নির্ভরশীল। আর কোন কোন প্রয়োজনে অন্যান্য প্রাণীগুলো গাছের উপর নির্ভরশীল? যেমন দেখো, প্রজাপতি, মথ প্রভৃতি পতঙ্গ বিভিন্ন গাছের পাতায় ডিম পাড়ে। তাহলে ডিম পাড়া এবং সেখান থেকে তাদের বাচ্চা হওয়া, তার মানে প্রজননে কিন্তু সাহায্য করছে গাছপালা। এছাড়া আত্মরক্ষা, দেখো গিরগিটি, কালিমা মথ, কাঠি পোকা, কাঠি পোকা মানে কাঠির রঙের মতো দেখতে পোকা। তাহলে এগুলো যে রং, সেই রঙের জন্য এরা কি করে? গাছপালার সঙ্গে বা কাঠের সঙ্গে এরা কিন্তু মিলিয়ে যায়। তার জন্য কিন্তু শিকারীরা বা অন্যান্য প্রাণীরা কিন্তু বুঝতে পারে না যে সেই পোকাটা সেখানে রয়েছে। তাহলে এভাবে শিকারী প্রাণীর হাত থেকে তারা রক্ষা পায়। অনেক প্রাণী রয়েছে, যেমন বাদুড়, স্লথ, শিম্পাঞ্জি, এরা কিন্তু গাছের উপর বিশ্রাম গ্রহণ করে। তাহলে এরকম ভাবে অন্যান্য প্রাণীরা কিন্তু গাছের উপর নির্ভর করে। এরপরে দেখো, বিভিন্ন প্রাণীর নাম দিয়েছে এবং সেই সমস্ত প্রাণীগুলো গাছের কোন কোন অংশ খায় একবার তাড়াতাড়ি দেখে নাও। এখান থেকে সেরকম প্রশ্ন আসে না, যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো আমি মার্ক করে দেবো, সেগুলো ভালো মতো ভাবে করবে। এগুলো জাস্ট একবার দেখে নাও। যে দেখো, যেমন গরু, গরু ঘাস, গাছের পাতা, নরম কাণ্ড, শুকনো খড় প্রভৃতি খায়, এগুলো তোমরা জানো। ছাগল, এটাও কিন্তু ঘাস খায়, নরম বিরুৎ জাতীয় উদ্ভিদের মানে বিরুৎ জাতীয় উদ্ভিদ এবং সেগুলোর পাতাটা খাদ্য হিসেবে গ্রহণ করে। মুরগি ধান, গম, এই সমস্ত দানা শস্যগুলো খায়। বাঁদর দেখো ফল খায়, বীজ খায়, নরম গাছের পাতা খায়। কাঠবিড়ালি এটা পেয়ারা খায়, তাই না? রসালো ফল যেমন পেয়ারা খায়, বাদাম খায়। টিয়া পাখি এটা গাছের ফল খায়, লঙ্কা খায়। শামুক দেখো নরম গাছের পাতা খায়। পঙ্গপাল নরম গাছের পাতা কাণ্ডগুলো কিন্তু খেয়ে থাকে। প্রজাপতি ফুলের মধু খায়, তাই না? মিষ্টি রস বা মকরন্দ খায়। পান্ডা, জায়ান্ট পান্ডা, এটা কিন্তু বাঁশ গাছের নরম কাণ্ড ও পাতা খায়। এবার দেখো, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটা দেখো, প্রত্যেকটা উদ্ভিদের নাম বলেছে এবং উদ্ভিদগুলোর কোন অংশ মানুষ খায়। এটা থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসে। কেমন আসে? যেমন দেখো, বলে দেবে যে গাজরের কোন অংশ মানুষ খায়, আনসার হবে মূল। আদা, আদাটাও কিন্তু মাটির নিচে থাকে, কিন্তু মাটির নিচে থাকা সত্ত্বেও এটা কিন্তু কাণ্ড এবং এটা হচ্ছে মৃদবর্তী কাণ্ড। কেমন? আমের ফলের অংশটা, তাই না? রসালো ফলত্বকটা আমরা খাই। এরপরে দেখো, ফলত্বক মানে মধ্যত্বকটা আমরা খাই। সজনের পাতা, ফুল, ফল, ফল মানে সেটা পরবর্তীকালে ডাঁটায় পরিণত হয় সেগুলো। কুমড়োর মধ্যে কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ এগুলো খাওয়া যায়। কলার মধ্যে দেখো কাণ্ডটাও খাওয়া যায়, কাণ্ডের মধ্যে থোড়টা মানুষ খায়। এছাড়া ফুল, যেটা মোচা আমরা বলি, সেই মোচাটা কিন্তু খাওয়া যায়। ফল কাঁচা অবস্থা এবং পাকা অবস্থাতে দুটোতেই কিন্তু খাওয়া যায়। কাঁচা অবস্থায় কাঁচা যে কলা সেটা সবজি হিসেবে ব্যবহার করা হয়, আর যেটা পাকা কলা সেটা কিন্তু ফল হিসেবে খাওয়া হয়। ভুট্টার বীজ, দানা শস্য, এটা মানুষ খায়। পালং শাক, কলমি। চালতাটা মনে রাখবে, চালতা হচ্ছে ফুলের রসালো বৃতি। কেমন? এরপরে আমরা দেখো পরের পাতায় চলে যাব। পরের পাতায় দেখো বিভিন্ন প্রাণী গাছে কিভাবে বাসা বানিয়েছে সেটা দেখানো হয়েছে। বাসা বানিয়েছে দেখো, গাছে ঝুলে রয়েছে। এখানেও দেখো কাঠবিড়ালি গাছের খোটরের মধ্যে বাসা তৈরি করেছে। অনেক পাখি তোমরা পাবে, যেমন পায়রা, সেগুলো কিন্তু ঘুলঘুলিতে বাসা তৈরি করে। সেরকম এখানে বিভিন্ন প্রাণীর নাম দিয়েছে, নিয়ে সেগুলো কোন কোন গাছে বাসা তৈরি করতে পারে এবং কিভাবে বাসা তৈরি করতে পারে সেগুলো তোমাকে জানতে চাওয়া হয়েছে। যেমন দেখো, চড়াই, শালিক, এগুলো ডালপালা আছে এমন যে কোনো গাছে বাসা তৈরি করে। আর কিভাবে বাসা তৈরি করে? দেখো, গাছে ছোট ছোট ডালগুলোকে সাজিয়ে বাসা তৈরি করে। এরপরে লাল পিঁপড়ে, মানে যেটাকে বলা হয় নালসো পিঁপড়ে বা নালসে পিঁপড়ে,
এগুলো দেখো চওড়া গোল পাতাওয়ালা গাছগুলোতে বাসা তৈরি করে, আর পাতাগুলোকে সেলাই করে মানে মুড়ে সেগুলোকে কিন্তু বাসা তৈরি করে। এরপর 3, 4, 5 এখানে তোমরা কি কি লিখবে দেখে নাও। দেখো প্রথমে দেওয়া হয়েছে বাবুই। তোমরা জানো বাবুই পাখি কি করে, তাল গাছ, খেজুর গাছে বা অন্য কোনো বড় গাছের ডালে বাসা তৈরি করে। 2 নম্বরে কি লিখবে, কিভাবে বাসা তৈরি করে। দেখো ছোট ডাল আর গাছের অংশগুলোকে নিয়ে বুনে সেখান থেকে বাসা তৈরি করে। 4 নম্বরে কাঠবিড়ালি। কাঠবিড়ালি কি করে, ছোট ডালপালা যুক্ত গাছে বাসা তৈরি করে। এবার কিভাবে বাসা তৈরি করে, দেখো ছোট ডাল, তুলো, দড়ির অংশগুলো নিয়ে নরম গদির মতো করে বাসা তৈরি করে। 5 নম্বরে শকুন রয়েছে। তারপর দেখো কাক, বাদুড়, টিয়া পাখি, কোয়ালা, স্লথ, ওপোসাম, বানর সবগুলোর কিন্তু দেখো পরের পাতায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট একবার রিডিং করে নেবে। প্রত্যেকটা এখানে নাম্বারিং করে দেওয়া হয়েছে এবং কিভাবে বাসা তৈরি করে সেগুলো তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে দেখো পরের পাতায় চলে যাব। এখানে আমরা বাড়ি তৈরি করার জন্য যেসব গাছেদের উপর নির্ভর করি সেটা দেওয়া হয়েছে। দেখো শাল গাছ, শাল গাছের গুড়িটা কিন্তু ভীষণ কাজে দেয়। এখান থেকে তক্তা বানিয়ে সেটাকে দিয়ে দরজা, জানালা, ল্যাম্পপোস্টের খুঁটি, আসবাবপত্র তৈরি করা হয়, তাই না। আর তাল গাছের যেটা পাতা সেগুলো দিয়ে গ্রামে গঞ্জে কি করা হয়, হাত পাখা তৈরি করা হয়। আম গাছের যেটা ফল সেটা খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। নারকেল গাছের ফল, পাতা, দেখো পাতা যেটা শিরা, তাই না, সেগুলো কাঠি দিয়ে কিন্তু ঝাঁটা তৈরি করা হয়। তাহলে এরপর আমরা দেখবো যে কোনো জামা কাপড়ের মধ্যে যদি একটা সুতোকে টানো, তারপরে অগ্রভাগটাকে যদি এরকম ভাবে তুমি আরো সূক্ষ্ম সূক্ষ্ম অংশে ভাঙার চেষ্টা করো, দেখবে সেখান থেকে কিন্তু রোয়া রোয়া তন্তুর মতো বেরিয়ে আসছে। তাহলে একটা কাপড় থেকে তুমি নিলে একটা সুতো বার করলে সুতোটাকে আরো সূক্ষ্ম সূক্ষ্ম অংশ যদি ভাগ করো তাহলে সেটাকে আমরা পেয়ে যাচ্ছি তন্তু। তাহলে তন্তু আমরা কোথা থেকে পাই, দেখো কার্পাস গাছ থেকে পাই, তাই না, যার আর একটা নাম হচ্ছে তুলো গাছ। এখানে দেখো উদ্ভিদের নাম বলে দেওয়া হয়েছে, জামা কাপড় তৈরি করার জন্য কোন কোন গাছের আমরা সাহায্য নিই। দেখো প্রথমে যার নাম আছে সেটা হচ্ছে কার্পাস। কার্পাসের ক্ষেত্রে উদ্ভিদের মানে ওই বীজ, যেটা কার্পাসের গাছে যেটা বীজ, ওই বীজের রোমটা কিন্তু কাজে লাগে, নিয়ে সেটা দিয়ে সুতির জামা কাপড় তৈরি হয়, গদি, তোষক, বালিশ এগুলো তৈরি করা হয়। চিকিৎসায় যে ব্যান্ডেজ ব্যবহার করা হয় এবং কাগজ শিল্পেও কিন্তু কার্পাস ব্যবহার করা হয়। আগে কি করে কার্পাস গাছের তুলোটাকে ব্যবহার করা হতো, দেখো আগে কিন্তু জামা কাপড় তৈরি, গদি, তোষক, বালিশ এগুলো তৈরি করতেও কিন্তু আগেও কিন্তু কার্পাসের ব্যবহার ছিল। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শিমুল। শিমুলের ক্ষেত্রে দেখে নাও যে বীজের আবরণের রোমটা কিন্তু ব্যবহার করা হয়। এখন গদি, তোষক, বালিশ, কার্পেট, কৃত্রিম তন্তু তৈরি করতে শিমুলের ব্যবহার হয়। আর আগে মেনলি গদি, তোষক, বালিশ এগুলো তৈরি করতেই কিন্তু শিমুল তুলোটাকে ব্যবহার করা হতো। পাট গাছের দেখো আগে বস্তা, থলে, ত্রিপল, কার্পেট এগুলোর প্রচুর ব্যবহার ছিল পাট শিল্পের, কিন্তু বর্তমানে প্লাস্টিক আসার ফলে কিন্তু পাটের ব্যবহারটা অনেকটা কমে গেছে। তবে এখনো দেখো বস্ত্র শিল্পে বস্তা, থলে, ত্রিপল, আসন, কার্পেট, পর্দার কাপড়, পাপোশ, তাই না, পা মোছা যে জিনিসটা, দড়ি, টুপি, শৌখিন ব্যাগ, গহনা এগুলোতেও কিন্তু পাটের ব্যবহার রয়েছে। নারকেলের মধ্যে নারকেলের দেখো তন্তুময় ফলের মধ্যত্বক বা যেটা ছোবড়া, সেটা আগে দেখো দড়ি, পাপোশ, খসখস তৈরি করতে ব্যবহার করা হতো, এখন দড়ি, মাদুর, পাপোশ, কার্পেট তৈরিতে ব্যবহার করা হয়। শনটা আগে বস্ত্রশিল্পে ব্যবহার করা হতো, এখন দেখো কার্পেট তৈরি, কৃত্রিম তন্তু তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে দেখো তোমাদের এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব, তার কারণ এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন আসে তোমাদের ফার্স্ট টার্মের জন্য, ভীষণ ইম্পর্টেন্ট বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং তার সাথে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই তোমাদের প্রশ্ন বিচিত্রা বের হবে, তখন কিন্তু আমরা প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের সমস্ত সাবজেক্টেরই কিন্তু সলিউশন প্রোভাইড করব। আমি তোমাদের পরিবেশ বিজ্ঞান এবং গণিতের সলিউশনগুলো প্রোভাইড করব এবং ম্যাম তোমাদের বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশের মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করবেন। তাই এখন থেকে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।